হ্যালো গাইস, আজকে আমরা যাদবপুর বিদ্যাপীঠে হাই স্কুলের যে টেস্ট পেপারে যে অঙ্কগুলো ছিল সেই শর্ট কোশ্চেনের বিদ্যাপীঠের অঙ্কগুলো নিয়ে এসেছি। এর আগে পার্ট ওয়ানে, এটা খেয়াল করে, এটা হচ্ছে পার্ট টু। ওকে, এটা হচ্ছে পার্ট টু। এর আগে পার্ট ওয়ান আছে, সেখানে একের দাগে যে 6টা শর্ট কোশ্চেন ছিল সেই শর্ট কোশ্চেনের ভিডিও অলরেডি একটা পার্ট আছে। যারা এখন ওই পার্টটা দেখোনি সেটা আগে দেখে নাও, তারপরে 2-এর একের দাগের অঙ্ক থেকে তোমরা শুরু করো। তাহলে কি হলো, রিদম থাকবে, যাতে সহজে আরও বুঝতে ভালো লাগবে। তো চলো আজকে 2-এর একেরটা করবো। এখানে 2-এর একেরটা কি দিয়েছে, শূন্যস্থান পূরণ দিয়েছে আমাদের। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার। আর আমি বারবার বলেছি শর্ট কোয়েশ্চেন মানে কি শর্টে করবো, তাই না? কারণ এটা 1 নাম্বার দেবে আমার মাত্র। তাহলে মূলধন মানে আমি পি ধরে নিই, বার্ষিক সুদের হার মানে কি জানি আমি আর সময় মনে জানি টি। তো এখানে সেটাই করবো। তাহলে সুদের হার, তাহলে সরল সুদের সূত্রটা কি আমাদের অবশ্যই জানা আছে। এখান থেকে আমি সলভ করছি। সরল সুদ ইকুয়াল কি হয়, আর আবার আই সমান কি পি আর টি বাই 100, তাই না? এই সূত্র আমার জানা আছে, সরল সুদের সূত্র। তো পি মানে কি মূলধন, আর মানে কি বার্ষিক সুদের হার, টি মানে সময়, আর বাই 100। এখানে এটা বলে দিয়েছে। তাহলে আমাদের এখানে কি বার করতে হবে? এখানে আমাদেরকে যেটা বার করতে হবে সেটা কি বলতো, সেটা হচ্ছে কি আর বার করতে হবে। বার্ষিক সুদের হার টি 10 বছর বলে দিয়েছে। খেয়াল করে দেখো, আমাদেরকে আরেকটা কি বলছে, কোনো মূলধন, তার মনে করো পি 10 বছরে কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তার মানে আমি আরেকটা সুদ মানে সরল সুদ পাবো, আই ভাবে কি করে পাবো, যেটা মূলধন ছিল পি সেটা কি হলো 2p। তাহলে সুদ কত হচ্ছে, পি মাইনাস পি। তাহলে কত হলো পি। তাহলে দেখো, একটা সুদ সরল সুদ আই সমান এটা, আরটা সরল সুদ সমান পি। তাহলে এই দুটো প্রশ্নানুসার সমান হবে। তাহলে এই সাইডটা করছি আমি প্রশ্নানুসার। ওকে, তাহলে কি হলো, পি আর টি বাই 100 ইকুয়াল পি। এই দুটো সমান আমার। এখানে যদি খেয়াল করে দেখো, পি আর পি কি আমার কেটে যাবে। তাহলে কি পড়ে যাচ্ছে, আর টি 101, আর টি এর ভ্যালু কত বলেছে দেখো, অবশ্যই টি আমার 10 বছর বলেছে। আর গুণ 10, এখানে গেলে কত, 101। কি 10 কোথায় পেলাম, টি মানে 10 বছর, তাই 10 লিখেছি। এবার এই শূন্য কেটে গেল। এবার কোনাকুনি যদি গুণ করে দেখো, আর সমান কত, 10%। তাহলে এবার দেখো 2-এর দাগের অঙ্কটা। 2-এর দাগের অঙ্কটা কি বলেছে, শূন্যস্থান পূরণ আছে 2-এর দাগের অঙ্কটাও। 2-এর দাগের অঙ্কটা কি বলেছে, x + 2 এবং x - 3 এর মধ্য সমান, এদের দুজনের মধ্য সমানুপাতিক কি, x হলে x এর মান বার করো। এখানে কি বলেছে, x এর মান বার করতে নির্ণয় করতে বলেছে। তাহলে এই অঙ্কটা দেখে আমরা বুঝতে পারছি কি, অনুপাত আর সমানুপাতের অঙ্ক। 2-এর দাগের অঙ্কটা করতে গেলে আগে কি বললাম, মধ্য সমানুপাতিটা বুঝতে হবে। তাহলে চলো আগে এটা বুঝে নিই অঙ্কটা পাওয়ার। দেখো, এ অনুপাত বি, আবার সমানুপাতের চিহ্ন দেবো। এটা সমানুপাতের চিহ্ন, অনুপাতের চিহ্ন, এটা আমরা জানি। যে মধ্য সমানুপাত বলেছে, তাহলে কি হবে, আবার বি অনুপাত কি সি। এবারে এখান থেকে আমরা কি লিখতে পারি, অনুপাত মানে ভাগ, আগের ক্লাসেও বলেছি এখনো বলছি। আর সমানুপাত মানে সমান হয়ে গেল বি, আর অনুপাত মানে ভাগ সি। তাহলে এখান থেকে বলতে পারি কোনাকুনি গুণ করলে বি স্কোয়ার সমান এসি। দেখো, এই সূত্রটা কিন্তু মধ্য সমানুপাত বার করার সূত্র। এটা যদি তোমরা না জেনে থাকো তাহলে একটু টুকে নাও, এটা টুকে নাও। এই অঙ্কটা করার আগে তোমাদের এই পার্টটা বুঝতে হবে। ওকে, যে মধ্য সমানুপাতি যখনই বার করতে দেবে, মনে এক্স, তাহলে তোমাকে এক্স এর মান চেয়েছে, মানে কি মধ্য সমানুপাতটাই বার করতে বলেছে। যখনই এটা দেখবে তখন কি করবে, তুমি এই সূত্র ডিরেক্ট করবে। সূত্রটা কিভাবে আসলে আমি লিখে দিলাম, একটা টুকে নাও, আমি স্ক্রিনশট নিয়ে নাও। নিয়ে নিয়েছো, আমি ভাবলাম যে নিয়ে নিয়েছো। চলো এবার আমরা অঙ্কটার দিকে যাই। তাহলে আমি মুছে দিলাম এটা। তো তোমাদের সুবিধার জন্য সূত্রটা আবার পাশে লিখে দিচ্ছি, যে বি স্কোয়ার সমান কত আমার এসি। তাহলে এখানে বি স্কোয়ার মানে কি, যেটা মধ্য সমানুপাত সেটা, এখানে মধ্য সমানুপাত কি বলতেছে, এক্স। তার মানে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার এসি। তাহলে এসি কোনটা, এটা সি। তাহলে এক্স প্লাস 2 এক্স মাইনাস 3। এবার এখান থেকে আমাদের কি করতে হবে, এক্স এর ভ্যালুটা বার করতে হবে। চলো করি। বা এক্স স্কোয়ার সমান যদি গুণ করি তাহলে কি হবে, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস মাইনাসে মাইনাস, এক্স আর 3 গুণ করলে 3x। এক্স এর গুণ হয়ে গেল। এবার 2 এর গুণ করব, প্লাস প্লাসে প্লাস, 2 আর x গুণ করলে 2x, প্লাস মাইনাসে মাইনাস, 2 আর 3 গুণ করলে আমরা সবাই জানি 6 হয়।
তাহলে এতটা বোঝা গেল। আবার নেক্সট দেখো, বা এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস প্লাসে কি হবে মাইনাস, তাহলে 3টে এক্স থেকে 2টে এক্স কমে যাচ্ছে, তাহলে কটা এক্স হবে শুধু এক্স, আর 3 বড় তার আগে বিয়োগ, তাই বিয়োগ -6, এটা হয়ে গেল। এবার এই পার্টটা কি করব আমরা এদিকে সব নিয়ে চলে আসবো, এদিকে 0 করব, তাহলে এক্স স্কোয়ার এটা কি এদিকে এক্স স্কোয়ার প্লাস আছে তো সমানের উপরে গেলে কি হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স আছে সমানের উপরে গেলে কি হয়ে যাবে প্লাস এক্স, -6 আছে ওদিকে গেলে কি হয়ে যাবে +6 ইকুয়াল 0। আশা করি লাইনটা বুঝতে পেরেছো। দেন কাজ কি, যদি কাটাকুটি যায় কাটাকুটি করবো, না অঙ্ক আগাবো। কি দেখছি আমাদের এটা আর এটা কাটাকুটি হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে x + 6 = 0। আমাকে কি করতে হবে x এর মান বার করতে হবে, তাহলে +6টা ওইদিকে নিয়ে যেতে হবে, তাহলে x সমান +6টা ওইদিকে নিয়ে গেলে কি হবে -6, তাহলে x এর ভ্যালু কত -6, তাহলে x এর মান কত বেড়ে গেল -6, -6 আমার উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আর আমি বারবার বলেছি এই অনুপাত সমান অঙ্কের এরকম অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে মোটামুটি আসবেই ধরে নাও, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু আমি ধরে নাও যে এই টাইপের অঙ্ক আসবে, তাহলে কিন্তু এই আগের মতো যদি ডিজিটগুলো চেঞ্জ করা তাহলে কিন্তু উত্তর চেঞ্জ হয়ে যাবে। তাই অঙ্ক না বুঝে করলে কিন্তু বিপদ হয় পরীক্ষা হলে। চলো আমি তোমাদের সুবিধার জন্য আর একবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের মধ্য সমানুপাত বার করার সূত্র কি b² সমান ac, এবং এই সূত্রটা কোথায় পেলাম একটু আগেই দেখিয়েছি, না হলে ভিডিওটা আগে গিয়ে সূত্রটাকে বুঝে নাও। তাহলে b² সমান ac, আমি ভাবলাম যে তোমরা সূত্রটা বুঝেছো, তাহলে এখানে b² হচ্ছে মধ্য সমানুপাত আর ac কি যেটা আমার দেওয়া থাকবে। তাহলে মধ্য সমানুপাত কি বলেছে তোমাকে বলে দিয়েছে যে মধ্য সমানুপাত কত x, তাই না, কি বলেছে x, তাহলে এখানে bx² আছে, তাহলে এটা কি x² হবে, আর ac কোনটা a আর c, তাহলে গুণ ফর্মুলাটা হলো সিম্পল এই দুটোকে গুণ করলাম, গুণ করে ওইগুলোকে সব ওইদিকে নিয়ে গেলাম, কাটাকুটি হলো x + 6 পড়ে থাকলো, x এর ভ্যালু বার করতে পারলে +6টা এদিকে সমান এবার চলে আসবে, তাহলে কি হবে -6, তাহলে আমাদের आंसर কত হলো -6। চলো 2 এর টাকার অঙ্কটা হয়ে গেছে, চলো আমরা নেক্সট অঙ্কের দিকে মুভ করে যাই। এবার 3 এর টাকার অঙ্কটায় এটাও একটা শূন্যস্থান পূরণ দিয়েছে। অবশ্যই 2 এর টাকার অঙ্কগুলো আমাদের কি সব শূন্যস্থান, অবশ্যই 2 এর টাকার অঙ্কগুলো কি আমাদের সমস্ত শূন্যস্থান পূরণই দেবে। তো 3 নম্বর শূন্যস্থান পূরণ কি দিয়েছে দেখো, দুটি বিন্দুর সংযোগ সরলরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি ড্যাশ হবে। তো এই যে এটা একটা জ্যামিতিক থিওরি পাও, ওকে। তো এখানে তোমরা এটা মনে রাখবে, এটা কি হবে এটাকে মনে রাখবে। এর থিওরিটা কিন্তু এখানে বোঝানো যাবে না, এর থিওরি যদি বুঝতে চাও আমরা পরে অন্য একটা ক্লাসে সুবিধা একটা থিওরিটা বোঝাবো, কিন্তু এখন এই উত্তরটা তোমাদের একটু মনে রাখতে হবে যে কি হবে সমবৃত্তস্থ হবে। কি বলছে আরেকবার দেখে নাও, দুটি বিন্দুর সংযোগ সরলরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। চলো এবার আমরা নেক্সট অঙ্কের দিকে দেখো। 2 এর 4 টাকার অঙ্কটা এবার কি করে হবে, বলছে একটি লম্বা বৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতরের সর্বাপেক্ষা লম্বা যে দ্বন্দ্বটি রাখা যাবে তার দৈর্ঘ্য ড্যাশ হবে। অঙ্কটা কিন্তু লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক, অঙ্কটা কিন্তু তুমি যদি সূত্র না জেনে থাকো তাহলে কিন্তু অঙ্কটা তোমার দ্বারা কঠিন। আগে তাহলে দেখো চোঙটা কেমন করে হচ্ছে, আগে চোঙটা কেমন করে আঁকতে হয় দেখো। আমি এদিকটা আঁকবো, এদিকটা অঙ্কটা করবো, দুটো পাশাপাশি থাকবে, তোমার বুঝতে অনেক সুবিধা হবে। চলো চোঙটা দেখো, চোঙ আমাদের সাধারণত কেমন হয় পাইপের মতো হয়, তাই না, চোঙ আমাদের পাইপ হয়। দেখো ক্লাস 10-এর স্টুডেন্টরা কি করে বলতো, চোঙ আর শঙ্কু গুলিয়ে ফেলে। শঙ্কু হলে মোচার মুখের সামনেটা এরকম শঙ্কু হবে, আর চোঙ মানে কি পুরো লম্বা পাইপের মতো চোঙ হবে। ক্লিয়ার হয়ে গেল। এবার কি বলেছে চোঙের ব্যাস, এই যে পুরো যে আমার পাটটা আছে এই যে ব্যাস দিচ্ছে এটাকে বলেছে আমাদের বলো 3 সেমি। তারপরে কি বলেছে উচ্চতা মানে হাইট, আমার উচ্চতা কত এটা এটা দুটোই সেম, তাহলে এটা কত বলে দিয়েছে আমাদের 4 সেমি। ওকে ক্লিয়ার। তারপরে বলেছে চোঙের ভিতরে সর্বাপেক্ষা লম্বা দণ্ড। দেখো আমি যদি এইভাবে কোনো লাঠি রাখি চোঙের ভিতরে, এইটা একটা হলো আর এইভাবে রাখলাম, কোনটা বেশি লম্বা দেখাচ্ছে, অবশ্যই এই বরাবর যে লাঠিটা রাখবো সেটা লম্বা দেখাবে, নট এই বরাবর, কারণ এই বরাবর রাখলে তোমার সে হাইটই হবে 4 সেমি। কোনটা সবসময় যখনই বলবে এখানে কি মনে রাখার কি কিওয়ার্ড, কোনটা কিওয়ার্ড হচ্ছে যে চোঙের ভিতরে সর্বাপেক্ষা লম্বা দণ্ড, এটা কিন্তু কিওয়ার্ড। তাহলে কি বোঝাচ্ছে আমার কর্ণ বোঝাচ্ছে, মানে এই ক্যারাচি যেটা দিলাম এটা কিন্তু সব থেকে আমার লম্বা দণ্ড।
তাহলে কি হয়ে গেল, এইটা আমার কত বার করতে বলেছে। এখানে আর একটা বিষয় তোমাকে লক্ষ্য করতে হবে, যেটা খেয়াল করতে হবে, 90 ডিগ্রি না, 90 ডিগ্রি, এটা অবশ্যই 90 ডিগ্রি। তাহলে এটা কি হবে, একটা সমকোণ হয়ে গেলে এটা 90 ডিগ্রি অবশ্যই হবে। তাহলে এটা নাম দিয়ে দেবে এ বি আর সি। তো যখনই সমকোণ একটা ত্রিভুজ হয়, তার তাহলে এসিটা এখানে কি হলো, অতিভুজ হয়ে গেল। আর অতিভুজ মানে কি, অতিভুজ সমান রুট অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যদি তোমরা সূত্রটা না জানো তাহলে আমি এখানে লিখে দেবো, তখন লিখে নেবে। আমার কি বলেছে যে দণ্ডটির দৈর্ঘ্য কত, তাহলে সুতরাং দণ্ডটির দৈর্ঘ্য হবে, হয়ে গেল দণ্ডটি মানে কত আমার এখানে এসি, এসি সমান কি হয়ে গেল, রুট অফ এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। দেখো শর্ট কোয়েশ্চেন, কিন্তু অত ডিটেলসে করার দরকার নেই, ডাইরেক্ট তোমরা এবি মান পুট করে দিতে পারো। কিন্তু এই অঙ্কটা যেহেতু একটা লম্বা বৃত্তাকার চন্দ্রের অঙ্ক, তাই জন্য আমি ডিটেলসে করছি, এটা খেয়াল রাখো। তাহলে এ বি আর বিসি দিচ্ছে, এ বি কত আমরা জানি 4 স্কোয়ার, আর বিসি কত প্লাস 3 স্কোয়ার। এখান থেকে 4কে স্কোয়ার করলে 16, আর 3কে স্কোয়ার করলে 9, তাহলে কত হয়ে গেল রুট অফ 25। এবার কি হলো, এসি 25টা রুটের বাইরে গেলে অবশ্যই 5 হয়ে যায়। তাহলে আমার এসি ভ্যালু কত হলো, তাহলে আমাদের এসি ভ্যালু কত হলো 5 সেমি। তাহলে এখানে এসি ভ্যালু কি লিখবো, 5 সেমি। এটা आंसर। দেখো বলো অঙ্কটা বুঝতে পারলে কিনা, আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা আরেকবার অঙ্কটা দেখো, একটু রিমাইন্ড করে নাও, একটু রিমাইন্ড করে নাও, গিয়ে আবার একবার দেখো, ঠিক আছে? আর যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে বলবে যে আমি বুঝতে পারিনি, তাহলে আমি আবার এই অঙ্কটা বোঝাবো, ঠিক আছে? আমি পরের অঙ্কের দিকে আগিয়ে যাচ্ছি। উত্তর কত, এসি সমান 5 সেমি। কারণ আজকে একটা অঙ্ক করাবো, তাই আমি এটা বোঝানোটা রিপিট করছি না। যদি বুঝতে না পারো ভিডিওটা একটু আগে নাও, আবার দেখো, আশা করি অঙ্কটা বুঝে যাবে। এরকম অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি এরকম অঙ্ক ইম্পর্টেন্ট। এখানে কিন্তু মুখস্থ করার জায়গা নেই যে এসি সমান 5 মনে রাখলে, এখানে 4 এখানে 6 দিলে এসি তোমার চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 4 6 দিলে এসি চেঞ্জ হয়ে যাবে, তাই সূত্র বুঝতে হবে, ছবি বুঝতে হবে, তবে অঙ্ক পারবে, ঠিক আছে? দরকার পড়ো আগে চলে যাও। তুমি একবার না বুঝতে হলে দেখো শতবার, কিন্তু তোমার অবশ্যই বোঝা চায়, তবে কিন্তু তুমি এই ম্যাথের শর্ট কোয়েশ্চেনগুলো পারবে। দেখো একটা কথা বলি, অন্যান্য সাবজেক্টের শর্ট কোয়েশ্চেন আর ম্যাথের শর্ট কোয়েশ্চেন কিন্তু দুটো সম্পূর্ণ বিপরীত বা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা ম্যাথের ভাষায় বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। অন্যান্য শর্ট কোয়েশ্চেন মুখস্থ করবে পেরে যাবে, কিন্তু ম্যাথের শর্ট কোয়েশ্চেন মুখস্থ করবে আরও পারবে না। তুমি যে কোনো পাঠ করো, যেই চ্যাপ্টার করো, দ্বিঘাত কৌণিক করো, অনুপাত সমানুপাত করো, চক্রবৃদ্ধি সুদ করো, যে কোনো চ্যাপ্টার করো, একচাল দ্বিঘাত সমীকরণ করো, যে কোনো করো, সেই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে কনসেপ্ট, থিওরি প্লাস সূত্র এবং অঙ্কগুলো তোমাকে বুঝতে হবে, দেন প্র্যাকটিস করতে হবে, প্রচুর হারে প্র্যাকটিস করতে হবে, তবে তুমি অঙ্ক দিলে শর্ট কোয়েশ্চেনে নাম্বার পাবে। ক্লিয়ার হচ্ছে? এই যে ভিডিওটা, এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসতেই পারে। তোমার শর্ট কোয়েশ্চেন তো অনেক আছে, 1-এর দাগের আছে, 2-এর দাগের আছে, সত্য মিথ্যে আছে, আবার তোমার ওইদিকে 2 নম্বরে 4-এর দাগের অঙ্কই থাকবে। তো যে কোনো জায়গায় কিন্তু এরকম একটা অঙ্ক তুমি পাবেই পাবে, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কের দিকে মুভ করবো। তার আগে সেই একটাই কথা, যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডদেরকে ভিডিওটা শেয়ার করো, ঠিক আছে? তাদেরকে বলো সাবস্ক্রাইব করে রাখতে। আমরা তাহলে কি, যত সাবস্ক্রাইব বাড়বে, যত ভিউজ বাড়বে, যত লাইক বাড়বে, তাহলে আমরা মোটিভেট হয়ে আরও সাবজেক্টের ম্যাথ ছাড়াও আরও সাবজেক্টের অঙ্ক আনবো। ইংলিশের আনবো, ইংলিশে গ্রামার পোর্শনটা, ইংলিশে প্রেজেন্ট ভার্ব পোর্শনটা সম্পূর্ণ আলাদাভাবে, ম্যাথ যেমন বোঝাচ্ছি তেমন করে ইংলিশটা বুঝে বুঝে করাবো, যাতে তোমাদের ওই ক্লাসে হয়ে যায়। আলাদা করে জাস্ট তোমার নোট রেখে দেবে, পুরো রিভিশন দেবে। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে তো। সো আমাদের চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করো ফ্রেন্ডদের কাছে শেয়ার করো, গ্রুপে শেয়ার করো, যেখানে যা আছে শেয়ার করো। শেয়ার করে আমাদের আগে যে ভিডিওটা দিয়েছিলাম পার্ট 1টা, যারা এখনও দেখো তারা অবশ্যই গিয়ে দেখে নাও, ঠিক এইভাবে ভেঙে ভেঙে বোঝানো হয়েছে, তোমরা আগে গিয়ে দেখে নাও এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পার্ট 1টা কিন্তু দেখো, পার্ট 1টা মোটামুটি আমি তোমাদের কাছে সাপোর্ট পেয়েছি, পার্ট 2 কিন্তু এর থেকে আরও সাপোর্ট চাই, তো খুব তাড়াতাড়ি পার্ট 3 নিয়ে চলে আসবো। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কের দিকে মুভ করি। চলো গাইস, 5 দাগের অঙ্কটা দেখে নাও, 2-এর 5 দাগের অঙ্কটা দেখে নাও। কি বলেছে? একটি ত্রিভুজের কোন কোণের ড্যাশ কোণটির বিপরীত বাহুকে অন্তস্থভাবে কোণ সংলগ্ন বাহু কোণ দুটি দৈর্ঘ্যের অনুপাত বিভক্ত করে। এর আনসার কি হবে? অন্ত সমদ্বিখণ্ড।
দেখো এই জ্যামিতির যে অঙ্কগুলো আছে এগুলো যেগুলো তোমাকে মনে রাখতে হবে সেগুলো মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? আর যেগুলো বোঝানোর আছে মোটামুটিভাবে যে এই অঙ্কটা এখানে বোঝালে হয়ে যাবে, সে অঙ্কগুলো আমি সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেবো। কিন্তু যেগুলো তোমাকে আগের কিছু জানতে হবে বা বোঝানোটা অনেক লেন্থি হবে, সেটা কিন্তু শর্ট কোয়েশ্চেনে এখন বোঝানো সম্ভব নয়। আমরা টেস্ট পেপার সলভ করছি, যখন আমি টেস্ট পেপারটা কমপ্লিট করে ক্লাস 10-এর বইয়ে পার্ট পার্ট করে অঙ্ক করাবো, কষে দেখি ধরে ধরে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, অবাধ্য, সম্পাদ এরকম করে ধরে ধরে করাবো, তখন দেখবে তোমরা এই জ্যামিতির অঙ্কগুলো তুড়ি মেরে করে ফেলবে। কারণ এই অঙ্কগুলো কি কনসেপচুয়াল অঙ্ক এবং লজিক, এগুলো তোমাকে জানতে হবে। তুমি তুমি তবে এখানে অন্তঃসমদ্বিখণ্ড কেন লিখছো তখন কিন্তু বুঝতে পারবে, তার আগে কিন্তু বুঝতে পারবে না। তো এখন আপাতত যেহেতু তোমাদের এক্সাম দোরগোড়ায়, এখন ঘরের দরজার সামনে, তো আপাতত তোমাকে এটা মনে রাখতে হবে। ক্লিয়ার? এখন নতুন কিছু শিখলে কিন্তু হবে না। এখন তুমি যেগুলো শিখেছো সেগুলো বারবার করে প্র্যাকটিস করো, বারবার করে রিভাইজ দাও, রিভাইজ দাও, ঠিক আছে? রিভাইজ কিন্তু একটা মানুষকে মানে স্টুডেন্টকে পারফেক্ট করে। এবার কি বলছে দেখো, একটি ত্রিভুজের কোনো কোণে ড্যাশ কোণটির বিপরীত বাহুকে অন্তস্থভাবে কোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করে, তাহলে কি আনসার হবে? অন্তঃসমদ্বিখণ্ড। চলো এবার আমরা 6 দিকের অঙ্কে মুভ করে যাই। 2-এর দাগে 6 এটা লাস্ট অঙ্ক। এই অঙ্কটা দেখো, এটা একটা জ্যামিতির অঙ্ক, ঠিক আছে? তো জ্যামিতির অঙ্ক হলো এই অঙ্কটা এমন একটা অঙ্ক, যদি আমি এখানে বুঝাই এখানে করে তোমার এখানে বুঝে যাবে। তো এটা বুঝিয়ে দিচ্ছি, চাপ নেই। এবিসি সমকোণী ত্রিভুজ বলেছে, আর কি বলেছে তোমাকে? এসি অতিভুজ। তাহলে এখানে যে ডাটাগুলো দিচ্ছে আগে সেগুলো ক্যাচ করো। এসি কি বলেছে? অতিভুজ। তাহলে আমি এমন একটা সমকোণী ত্রিভুজ আঁকবো যার জন্য এসিটা কি হয়? অতিভুজ হয়। তো সমকোণী ত্রিভুজ আমার কেমন হয়? এমন হয় না? হয়ে গেল। তাহলে এসি অতিভুজ, অতিভুজ আমার 90 ডিগ্রি, এটা অতিভুজ কোণটা এটা, যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে অতিভুজ আমার কোণটা এটা। তাহলে এ সি নাম তো এসি অতিভুজ হয়ে গেল, বাকিটা কি বি। এবার কোশ্চেনে কি বলছে? এ বি বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তন করে, এই যে বাহুটা আছে এটাকে অক্ষ করে কি করছে? এটাকে একবার এরকম করে 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 এটা পূর্ণ তোমার কি করছে? আবর্তন করছে। এরকম করে পূর্ণ আবর্তন করছে। কাকে অক্ষ করে? এ বিকে। দেখো এ বি অক্ষ আছে, অবশ্যই সেন্টারে আছে, অক্ষ আছে, আবর্তন করেছে। করার পর এটা দেখো তুমি খেয়াল করো, এই যে আমাদের লম্বা বৃত্তাকার শঙ্কু হয়েছে না, যদি এটা ইমাজিনারি করে কাটি আমি, এই যে আমাদের একটা শঙ্কু হয়েছে না, এখানটা এই যে শঙ্কু হয়েছে না, তাহলে এই পার্টটা এই যাবে। যদি এটা আমার শঙ্কু হয়, কোশ্চেনে কি বলছে দেখো, তাহলে তোমার জন্য আলাদা করে করছে আর একবার, কারণ এই অঙ্কটা ভালো অঙ্ক, এই অঙ্কটা এক্ষুনি বোঝালে তোমরা বুঝিয়ে যাবে। তো এই জন্য আমি এটা ভালো করে আলাদা রাখছি। দেখো তুমি একটা কল্পনা করো, অক্ষ করে যে দেখো এখানে একটা শঙ্কু হয়, আলাদা করে দিচ্ছে এই কারণে কি হবে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারো। এবার আশা করি বুঝতে পারছো যে হ্যাঁ একটা শঙ্কু একটা হয়েছে, এই যে তার তল, এই যে তার শঙ্কু, শঙ্কু হয়ে গেছে। তাহলে যদি শঙ্কু হয়, শঙ্কুর ব্যাসার্ধ কত জানতে চেয়েছে, তাহলে শঙ্কু এটা তো বৃত্ত, এই তো, তাহলে পুরোটা কি ব্যাস, ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ, অর্ধেক মানে কোনটা? এটা না, আর এটাও একটা অর্ধেক, এটাও একটা অর্ধেক। তাহলে ব্যাস 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 হলে কি পুরোটা হতো, কিন্তু চেয়েছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি? বিসি। তাহলে আনসার এখানে কি হবে? বিসি। মাথায় ড্যাশ হবে, হ্যাঁ মাথায় কেন ড্যাশ হবে এটা জানো তো? আশা করি জানো, নাহলে বলে দিচ্ছি। তাহলে বিসি তাহলে বাহু না, ওই জন্য মাথায় ড্যাশ হবে। ড্যাশ না দিলেও তোমার কারেক্ট আনসার। দেখো এই আমরা বুঝতে পেরেছো না পারোনি? যদি না পারো বলো, আমি আরেকবার বোঝাচ্ছি। চলো যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই ভিডিও লাইক করে দাও, একটা শেয়ার করে দাও, নিজেদের বন্ধুদেরকে শেয়ার করো। আর কাউকে শেয়ার করতে না পারো অবশ্যই নিজেদের বন্ধুদেরকে শেয়ার করো। যাদবপুর বিদ্যাপীঠের অঙ্ক হচ্ছে আজকে, এরপর আবার নেক্সট স্কুল হবে, যত আছে শর্ট কোয়েশ্চেন ম্যাথের পর 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 আনতে আসবো। শুধু তোমাদের সাপোর্ট চাই, ভিডিওটা দেখবে, লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সেটুকু, বা আর কোনো কিছু করতে হবে না, ফ্রি অফ কস্ট আমি এরকম ভিডিও আপলোড করে যাবো যদি তোমরা ভালোবাসা দাও তো। কারণ এই যে ভিডিও করছি এটা মেহনত তো অবশ্যই লাগে, তাই না? এবার দেখো কি হচ্ছে, আমি আর একবার বোঝাচ্ছি। আমাকে এইসব জ্যামিতির অঙ্কগুলো করতে গেলে যদি কনসেপ্ট নাও থাকে তবে কিন্তু কিছু কিছু অঙ্ক করা যায়, কিন্তু তোমাকে কোশ্চেনটা বুঝতে হবে ভালো করে আর আঁকতে হবে ভালো করে, তবে কিন্তু তুমি যে বিশাল কনসেপ্ট হবে জ্যামিতি করতে হবে পারবে এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু এখানেই দেখো না, তুমি হালকা টুটা ফুটা জ্যামিতি জানলেই পেরে যাবে। এবিসি সমকোণী ত্রিভুজ বলেছে, আর এসি অতিভুজ বলেছে। এসি অতিভুজ যদি যেটা আমরা 7 শিখে গেছি, তাহলে এবিসি কাটলাম, আর 90 ডিগ্রি যদি এটা হয় তাহলে বিপরীতটা কী হবে আমরা অতিভুজ জানি। তাহলে এসি অতিভুজ দিয়ে দিয়েছি, এবি বলছে, এবিকে অক্ষ করে, এই যে বিকে অক্ষ করেছি দেখো আমি, অক্ষ করে
এবার কি করে ত্রিভুজটা এবার পুনরাবর্তন করে, মানে পুরোটা ঘুরেছে, পুনরাবর্তন করে লম্বা বৃত্তের শঙ্কু উৎপন্ন হয়েছে। তাহলে এই যে ঘুরেছে, এই যে লম্বা বৃত্তের শঙ্কু উৎপন্ন হয়েছে, তার ব্যাসার্ধ কত? পুরোটা আমার ব্যাস না, এই যে পুরোটা ব্যাসার্ধ মানে হাফ, এটা হাফ, তাহলে বিসি কত আমার ব্যাসার্ধ, তাহলে বিসি হবে আমার আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারো না তারা অবশ্যই ভিডিওটা একবার পিছিয়ে নাও, দিয়ে আলাদা দেখো, আশা করি বুঝে যাবে। চলো এবার আমরা 3 অঙ্ক দিকে আগে দেখ। 3 অঙ্কের কিন্তু সত্য মিথ্যা দিয়েছে, 3 অঙ্ক সত্য মিথ্যা দিয়েছে। অবশ্যই 3 অঙ্কের কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলে দিই, যে সত্য মিথ্যে দেখো, এই যে আমাদের শর্ট কোয়েশ্চেন ম্যাথের দিচ্ছে, যদি তোমরা একের দাগেরগুলো কি জানো অপশান দেয়, অপশান 4টা অপশান দেবে, একটা উত্তর দেবে। তো পরীক্ষা যদি দেখছে যে একটাও পাচ্ছ না, তখন কি করবে, কিন্তু ছেড়ে আসবে না। একটাও যখন নিজে পাচ্ছ না তখন কিন্তু ছেড়ে আসবে না, তখন কিন্তু আন্দাজে টিক মারবে, কারণ তোমাদের নেগেটিভ মার্ক নেই, আন্দাজে টিক মেরে দেবে। যদি লেগে যায় নাম্বার পেয়ে গেলে। শূন্যস্থান পূরণ করে কিন্তু আনসার না গেলে তোমরা পারবে না, তাই না? তো শূন্যস্থান পূরণটা আমি ধরলাম যে তোমার না যদি পারো তাহলে করার দরকার নেই, যদি পারো তাহলে অবশ্যই করো, কিন্তু না পারলে টাইম নষ্ট করার দরকার নেই, বড় অঙ্কের দিকে চলে যাবে, যেগুলো অঙ্ক তুমি পারবে। 3 জায়গায় যখন অঙ্কে যাবে, যেখানে সত্য মিথ্যে শুধু থাকবে, একটা লাইন তুলে দেবে, ওই লাইনটা সত্য না মিথ্যা, অর্থাৎ ট্রু না ফলস, এটা যখন যাবে তখন কিন্তু ওইগুলো ছাড়বে না। যদি যে অঙ্কটা পারছো অবশ্যই সত্য মিথ্যা তুমি যাচাই করে লিখে দিলে, আর যেটা পারবে না সেটা কিন্তু তুমি আন্দাজে সত্য মিথ্যা লিখে দেবে। কারণ হতে পারে সব সত্য, হতে পারে সব মিথ্যা, বা সত্য মিথ্যা পাইলগুলো হতে পারে, কিন্তু তুমি যদি আন্দাজে তোমার লাগতে পারে, লাগলে কি নাম্বার পাবে, আর না লাগলে কমসে কম 0 হবে। সে তুমি ছেড়ে আসলে 0 হতো, আর না করলেও 0 আসতো। টাইম তাহলে কিন্তু আন্দাজে এগুলো করে দেবে, ঠিক আছে? যদি না পারো, অবশ্যই না পারো। আশা করি যদি আমাদের ক্লাসগুলো দেখো, কন্টিনিউয়াস ধারাবাহিকতা বজায় রাখো, তাহলে কিছু না কিছু অবশ্যই পারবে, আশা দিচ্ছি। চলো আমার 3 দাগের অঙ্ক দিকে যাই এবার। চলো এবার 3 দাগের 1 আর 2 অঙ্কগুলো দেখে নিই। দেখো 3 দাগের 1 আর 2 অঙ্কগুলো শুধু সত্য আর মিথ্যা লিখতে, যদি সত্য হয় সত্য, মিথ্যা হলে মিথ্যা। 1 দাগে যে অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটা কিন্তু তোমার ক্যালকুলেশন করা দরকার নেই, যদি কোশ্চেনটা বোঝো তাহলে তুমি সত্য মিথ্যা সঙ্গে সঙ্গে লিখে দিতে পারবে। তো চলো আমরা কোশ্চেনটা পড়ি আগে। নির্দিষ্ট পরিমাণ টাকা, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, ঠিক আছে? ধরে নাও টাকা পি, বার্ষিক নির্দিষ্ট শতকরা হারে, তাহলে আর সুদে চক্রবৃদ্ধি সুদের পর্ব 6 মাস হলে, তাহলে কি দিয়েছে চক্রবৃদ্ধি সুদের পর্ব 6 মাস হলে, তাহলে বছরে কবার দুবার হলে 1 বছর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ সমান হবে না, এটা কখনোই হবে না। কেন বলতো? কারণ এখানে তোমার তো দুবার দিচ্ছে, তাহলে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আর সরল সুদের পরিমাণ সমান হবে কি করে, তাই না? যদি এটা 1 বছরে দিত তাহলে অবশ্যই চক্রবৃদ্ধি সুদের পরিমাণ আর সরল সুদ কি সমান হতো, তাহলে এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না স্টেটমেন্টটা কি মিথ্যা। বোঝা গেল? এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি মিথ্যা। এবার চলো 2 দাগের অঙ্কটা দেখি। 2 দাগের অঙ্কটা আমার কি বলেছে, x প্রপোর্শনাল টু y, x প্রপোর্শনাল টু z হলে x y প্রপোর্শনাল টু z হবে, এটা সত্য না মিথ্যা বার করতে হবে। চলো দেখে নিই তাহলে কি কি দিয়েছে, x প্রপোর্শনাল টু y, আর কি দিয়েছে x প্রপোর্শনাল টু z। তাহলে এটাকে তুমি প্রপোর্শনালটাকে তারা কি আনবে, ইকুয়াল আনো, তাহলে সুতরাং কি লিখতে হবে, x সমান k1, ধ্রুবক k1 কি জানেন ধ্রুবক, আবার কি লিখতে হবে, x সমান k2 z, k2 ধ্রুবক, তাহলে x এর ঘনক দুটো সমান, সুতরাং তুমি কি লিখতে পারবে, k1y ইকুয়াল k2z। আরামসে পারবে। কেন পারবে? কারণ x এর ভ্যালু এটা, x এর ভ্যালু এটা, দুজনকে সমান করতে পারবে। এখান থেকে y বার করবে, y সমান কি হয়ে গেল, k2 k1 z। এটা মনে রাখো, এটা লাগবে আমাদের। তো তারপর পার্ট এখানে করছি, দেখো এখানে কি বলেছে xy, তাহলে xy, তো এখানে যে এই xy টা বলেছে, তাহলে x z আর y এর মান কি আছে, k2 k1 z। তাহলে এখানে যদি দেখো আমাদের কাজ হবে কি, যেগুলো ধ্রুবক সেগুলোকে এক পাশে করব, আর যেগুলো ভেরিয়েশন মানে চলরাশি সেগুলোকে এক সাইডে করব। এটা মনে রাখবে, এই অঙ্কটা মনে রাখার নিয়ম কি হবে, যে মনে রাখবো কেমন করে, যেগুলো ধ্রুবক সেগুলোকে এক সাইডে করব, আর যেগুলো চলরাশি সেগুলো এক সাইডে করব। তো ধ্রুবক কোনটা, k2 তাহলে k2 গুণ করলে k2 স্কয়ার k1, এবং ধ্রুবক এক সাইডে z গুণ করলে কি z স্কয়ার। আশা করি সবাই জানো। তো নেক্সট দেখো, সমান আর ধ্রুবক তুলে আমি কি পাই, প্রপোর্শনাল টু পাই, z স্কয়ার। তাহলে আগে যে স্টেটমেন্টটা দিয়েছে ওটা কি দিয়েছিল, x y প্রপোর্শনাল টু z, আমার কি বেরিয়েছে x y প্রপোর্শনাল টু z স্কয়ার। তাহলে এটা কি মিথ্যা, কি হয়ে যাবে মিথ্যা। চলো অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিই। চলো ভিডিও লাইক করো, কমেন্ট শেয়ার করো তাড়াতাড়ি।
x প্রপোর্শনাল টু y আর কি বলেছে x প্রপোর্শনাল টু z, x সমান k1 y ধরে নিচ্ছি, x2 সমান k2 z হয়ে গেল। k1 আর k2 কি এখানে ধ্রুবক, তাহলে x এর দুটো ভ্যালু এসেছে, তাহলে x সমান এটা বলতে পারবো, x সমান এটা, তাই জন্য সমান। তাহলে এখানে y এর ভ্যালু বার করেছি, x এর মান এটা বসিয়েছি, কোনটা বসিয়েছি এটা, আর y এর ভ্যালু কোনটা বসিয়েছি, y এর ভ্যালু বার করার পর যেটা বেরিয়েছে। তারপরে ধ্রুবকগুলো অর্থাৎ কনস্ট্যান্টগুলোকে এক সাইডে করেছি আর ভেরিয়েশনগুলোকে এক পাশে করেছি। ইকুয়াল আর ধ্রুবক উঠে গিয়ে প্রপোর্শনালিটি চলে আসলো, তাহলে কি আসলো xy প্রপোর্শনাল টু z স্কয়ার, যেটা আমার দেয়নি, তাহলে এটা কি হলো মিথ্যা। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট। 3 এর থেকে দুটো অঙ্ক হয়ে গেছে, তারপর দেখো 3, 5, 6 আগে করে নিয়েছি, আমরা 4টা লাস্টে করব। এই কারণে অঙ্কটা প্রচুর ইম্পর্টেন্ট এবং অঙ্কটা ভালো করে বোঝাতে হবে। এই অঙ্কগুলো তুলনামূলক ওই অঙ্ক থেকে সোজা, তাই অঙ্কগুলো পরপর আগে করে নিই। আমি পরপর একসাথে টুকে নিয়েছি, তারপরে ওই 4 অঙ্কটা আমরা লাস্টে ভালোভাবে করবো। দেখো কি বলছে, বর্গক্ষেত্র রম্ব সর্বদা সদৃশ্য নয়, কিছু কিছু সময় সদৃশ্য, সর্বদা নয়, তাহলে কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। এটা ক্লিয়ার রাখবে। এগুলো কিন্তু জ্যামিতিক থিওরি থেকে দিতে পারে, কিন্তু বর্গক্ষেত্র রম্ব সর্বদা সদৃশ্য, এটা কিন্তু মিথ্যা, সব সময় নয়, সর্বদা নয়। তো এটা কি দ্বিঘাত কোণের অঙ্ক, 5 থেকে অঙ্কটা দিয়েছে, 5 থেকে যে অঙ্কটা দিয়েছে ওটা কতকার অঙ্ক, দ্বিঘাত কোণের অঙ্ক। কি করে করছি দেখো, 5 থেকে কি করে করছি দেখো, √75, কাজ হবে কি √75 কে ভাঙা, তাহলে ভাঙো, 5 দিয়ে ভাঙো, 5 দিয়ে ভাঙো, 5 একে 5, 2 5 5 25, 5 আর 3, তাহলে √75 কে ভেঙে কি হলো 5 গুণ 3, দুটো 5 আছে, আমি রুটের ভিতরে নিয়ম কি জানি, দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরিয়ে যায়, তাহলে 5√3, তারপরে কোনটাকে ভাঙবো, √75 কে ভেঙে কি পেলাম 5√3, আবার কি আছে √147, √147 কে ভাঙো, √147 কে ভাঙো, 3 দিয়ে ভাঙা যাবে, 3 দিয়ে ভাঙা যাবে, 3 4 12, 2 3 9 27, তারপরে 7 7 49, চলো ভাঙা হয়ে গেল। কি হলো 3 গুণ 7 গুণ 7, দুটো 7 আছে, দুটো 7 বেরিয়ে যাবে, একটা 3 পড়ে থাকবে। চলো এইবার অঙ্ক হয়ে গেছে, এবার তোমরাও পেরে যাবে। এখান থেকে দেখে বলো তোমরা কি কেউ জানো সদৃশ্য বৈসাদৃশ্য কোনটা হবে, কমেন্ট বক্সে কমেন্ট করো যদি জানো। চলো নিয়মটা আমি বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করবে। আমার বাইরে কি আসলো দেখার দরকার নেই, দ্বিঘাত কোণীয় অঙ্ক মানে রুটের ভেতর কি আছে ওটা দেখো। রুটের ভেতর একই সংখ্যা আছে তাহলে সদৃশ্য মিল, রুটের ভেতর আলাদা সংখ্যা থাকলে মিল হতো না। ক্লিয়ার হলো? তাহলে আমি তোমাকে একটা হোমওয়ার্ক দিলাম, আমাকে এমন একটা উদাহরণ দাও রুটের সংখ্যারই যেটা কি হবে মিলবে না, মানে অসদৃশ্য কোণীয়। ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে ঘরে কাজ লাগলো। তাহলে এখানে কি বুঝলাম আরেকবার বলছি, এই অঙ্কগুলো কিন্তু ভালো অঙ্ক এবং ইজি অঙ্ক। এইসব অঙ্ক দিলে তুমি 1 নাম্বার আসবে, 1 এ 1 পাবে। যা যা দেবে সেগুলোকে সিম্পল ভাঙবো, যার ভালো নাম কি উৎপাদক বিশ্লেষণ করবো, ভাঙবো, ভেঙে রুটের বাইরে যে কটা আসবে আনবো, বাকি রুটের ভেতরে রেখে দেবো। রুটের ভেতরে সংখ্যাগুলো যদি মিলে যায়, √3 মিলে গেছে, তার কি এটা সদৃশ্য কোণী, না মিললে অসদৃশ্য কোণী। যেহেতু মিলে গেছে তাহলে স্টেটমেন্টটা কি হবে আমার সত্য। এই তো একটা সত্য এসছে, চলো সত্য লিখে দাও, আনসার হবে সত্য। চলো 6 নম্বর অঙ্কটা আমরা দেখে নিই, 5 এর পর 6। দেখো 6 এর দাগে যেটা বলেছে, গোলক একটি ত্রিমাত্রিক ঘনবস্তু। ত্রিমাত্রিক মানে কি, অবশ্যই 3D। ওকে, ত্রিমাত্রিক মানে 3D। দেখো গোলকের 3D কে সেটাকে যেমন সার্কেলকে বলা হয় বৃত্তটা 2D, আর গোলককে সেটা বলে স্ফিয়ার। অঙ্কনে যদি তুমি যদি সায়েন্স নাও আফটার ক্লাস 10 তখন স্ফিয়ার পাবে অবশ্যই। তো সেখানে গোলক ত্রিমাত্রিক একটি ঘনবস্তু, ঠিক আছে, এটা সত্য, এটা কিন্তু সত্য মনে রাখবে। আর 3D কে গোলককে ইংলিশে কি বলা হয়, স্ফিয়ার। চলো কমপ্লিট। এবার আমরা আসল অঙ্কটা যাবো, যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে কি 4 অঙ্ক। চলো 4 অঙ্ক দিকে মুভ করে।
চলো 4 দাগের অঙ্কটা চলে এসছে। এবার 4 দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি 4 দাগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে পরিমিতি থেকে। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কি রয়েছে? 4:9। যদি হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত হবে? এখানে অনুপাত চেয়েছে। তো তোমাকে দুটি অর্ধগোলক বলেছে, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আগে সূত্রটা জানতে হবে। কি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr²। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2πr²। তো এখানে দুটি বলেছে, তাহলে একটা r1 ধরে নেবো, একটা r2 ধরে নেবো। তাহলে কি বলেছে আমার 2πr1², যেহেতু অনুপাত তাহলে ভাগ হয়ে যাবে 2πr2² সমান কত? 4 আর 9। ক্লিয়ার হলো? এটা কেমন করে লিখলাম? দুটি বক্রতলের ক্ষেত্র অর্ধগোলক বক্রতলের ক্ষেত্রফল, একটা এটা একটা দুটো, অনুপাত মানে ভাগ ভাগ 4:9 4/ভাগ। ক্লিয়ার? দেন দেখো কি হচ্ছে 2π আর 2π কেটে যাবে, তাহলে কি পদ থাকলো r1² আর r2² সমান 4 আর 9। ভালো করে জানি যে এটা কি হয়ে যাবে r1 r2² উঠে গিয়ে ওদিকে কি হয়ে যাবে রুট হয়ে যাবে 2/9। বাকিটা এখানে করছি, তাহলে r1 আর r2 কত হলো 2/, রুট থেকে যদি সরি এখানে 4 হবে কিন্তু 2 নয়, কারণ আমি রুট থেকে কোনো বার করিনি। তাহলে যদি রুট থেকে বার করি 2/3, তাহলে সুতরাং r1 অনুপাত r2 ইকুয়াল 2:3। তাহলে 2 ব্যাসার্ধ বলে দিয়েছে, r সমান ব্যাসার্ধ, তাহলে স্টেটমেন্টটা কি আমাদের সত্য। চলো আরেকবার কোশ্চেনটা বুঝে নিই। এই কোশ্চেনটা কিন্তু সোজা, একটু ক্যালকুলেশন করতে হলো, কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি করে নেবে। চলো আমি তোমাদের আরেকবার বুঝে নিই। আমার দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে যার অনুপাত 4:9, তাদের ব্যাসার্ধ অনুপাত বলে দিয়েছে 2:3, সত্য না মিথ্যা বার করতে বলেছি। তো তার আগে ফার্স্ট কি জানবো? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr²। তো দুটো বলেছে মানে কিনা r1 r2 আসবে, তাই এসছে। দুটো অনুপাত বলেছে, অনুপাত করেছি 4/9। 2π কেটে গেলে ওপর নিচে কাটে আমরা জানি। তাহলে r1² আর r2² করে রইলো 4/9, স্কোয়ারটা উঠে এদিকে রুট হয়ে গেল 4/9। তাহলে রুটের বাইরে 2 আসবে আর 3 আসবে, তাহলে উত্তর কত হলো 2:3, যেটা আমাদের ওটাই দিয়েছে সত্য। তাহলে এবার মধ্য কথা হলো কি, যে আমাদের এই যাদবপুর বিদ্যাপীঠের শর্ট কোয়েশ্চেনে মানে একের থেকে যা কোয়েশ্চেন ছিল সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পার্ট 1-এ একটা অঙ্ক আছে, যে অঙ্কটা হলো কি যে 1-2 দ্বিঘাত সমীকরণের অঙ্ক ছিল। যে অঙ্কটা আমি বলেছিলাম যে ওই অঙ্কটা এর দাগে আনসার না হয় সি এর দাগে আনসার হতে পারে। তো ওখানে কোয়েশ্চেনটা কি হয়েছিল আমি সমান বুঝেছিলাম, কিন্তু ওখানে পরে আমি যখন খেয়াল করলাম স্টুডেন্টদেরকে আবার যখন পড়িয়ে খেয়াল করলাম তখন দেখলাম ওখানে অসমান করেছি। তো ওই অঙ্কটা তোমরা আরেকবার দেখে নাও যাতে তোমরা আরও ক্লিয়ারলি বুঝে নাও। ওকে চলো অঙ্কটা আমি আরেকবার করিয়ে দিচ্ছি তোমাদেরকে। পার্ট 1-এ যে অঙ্কটা করিয়েছিলাম সেই অঙ্কটার কথা বলছি। যারা পার্ট 1 দেখোনি তারা আগে পার্ট 1টা দেখে নাও, তাহলে কি হবে আরো সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, একটু ছোট চেঞ্জ হবে, একটু ছোট চেঞ্জ। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করা হয়নি কোয়েশ্চেনে, তারপরে কি হয়েছে আমাদের ভুল হয়েছে। আমি সেটা মুখে বলেছি কিন্তু কাজে খেয়াল করিনি ওটা আমি। চলো আগে ওই অঙ্কটা দেখে নিই, তারপরে আমরা অন্য কথা বলছি। না দেখো, অঙ্কটা করার কোনো দরকার নেই, অঙ্কটা যেই তথ্যগুলো দিচ্ছে সেগুলো দেখলে অঙ্কটা হয়ে যাওয়া উচিত। আগের পার্টে আমি কি অঙ্কটা যখন করিয়েছিলাম তখন কিন্তু বারবার বলেছি বাস্তব অসমান, বারবার খেয়াল করেছি এবং বলেছি যে এইখানে অঙ্কগুলো করার জন্য এই দুটো হচ্ছে কিওয়ার্ড, এখান থেকে অঙ্কটা হয়ে যাবে। তো আমি অসমান খেয়াল করে আমি সমান মান বসিয়েছি, মানে বি এর মান এক বসিয়েছি, এর মান 1, সি এর মান 1, একে তো অসমান বলে দিয়েছি, ওখানটা হয়ে গেছে আমার ফল্ট। ওকে চলো, তো এখানে বাস্তব আগে বুঝে নাও। বাস্তব কি? বাস্তব মানে হচ্ছে রিয়েল নাম্বার। বড় ক্লাসে যদি পড়ো তখন কমপ্লেক্স রুট, রিয়েল রুট পড়বে, ঠিক আছে কলেজে। তো সেখানে এখানে কি বাস্তব বলেছে, বাস্তব মানে ওটা বাস্তবে আছে, আর মাইনাস মানে যদি ইমাজিন, আর ওটা বাস্তবে নেই, ওটা কল্পনা। ঠিক আছে, ওই আইটাই আসবে, ওগুলো পরে পড়বে, কমপ্লেক্স নাম্বার যদি ম্যাথে অনার্স নাম্বারে পড়বে। তাহলে এখানে কি বাস্তব বলেছে, ভালো করে বলছি বাস্তব, তাহলে কি ওটা হলো রিয়েল, এটা আছে। রিয়েল কখনো নেগেটিভ হয় না, রিয়েল 0 থেকে স্টার্ট হবে, রিয়েল হয়ে গেলে বাস্তব একটা বুঝে গেলে।
2 নম্বরে যে অসমান, তাহলে কি বি স্কোয়ার 4ac আর যে মানগুলো কি সমান, বীজদ্বয়ের মানগুলো কিন্তু সমান নয়, দুটো বলে দিয়েছে। তো বাস্তব যখন বলেছে মাইনাস হবে না, আর 0 থেকে ছোট হলে তখন সেটা মাইনাস হবে, তাহলে এটা পুরোটাই হবে না, এটা তাহলে হবে না। তারপরে বলেছে সমান, এখানে অসমান বলেছে 0 সমান হবে না, তাহলে এটাও হবে না আমার। আর তখনই হতো যখন প্রতিটা মান কি আমার সমান হয়ে 0 আসবে, তাহলে ওটাও হবে না। তাহলে কি বলেছে আমার এখানে দেখো ভালো করে, গ্রেটার দ্যান 0, তাহলে গ্রেটার দ্যান 0টা কিন্তু বাস্তবে থাকতে পারে, তাহলে আনসার কি হবে, অবশ্যই এরটা হবে, গ্রেটার দ্যান 0ই হবে। ক্লিয়ার হলো অঙ্কটা? যেহেতু গ্রেটার দ্যান 0 হওয়ার সম্ভাবনা আছে, তাই কোনোটি নয় কিন্তু হবে না, যেহেতু এটা হওয়ার সম্ভাবনা আছে তাই কোনোটি নয় হবে না। আমি আরেকবার বলছি, দেখো এই যে দ্বিঘাত সমীকরণে যে সমীকরণটা দিয়েছি, এর বীজদ্বয় কি বাস্তবে আছে আর অসমান, এক মান নয়, তাহলে কি ইকুয়াল 0 হবে না, এক মান হলে তবে ইকুয়াল 0 করতে পারবো। দেন আর কি আছে, লেস দ্যান 0 হবে না, কারণ 0 বাস্তব, আর এরটা হতে পারে কোনটা হবে না, এর আনসারটা কোনটা হবে, এরটা। এটাকে তুমি ভালো করে নোট ডাউন করে নাও তোমরা। আশা করি আমরা বুঝতে পেরেছো, না বুঝতে হলে ভিডিওটা দেখে নাও, অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাস করবো পরের স্কুলে, খুব তাড়াতাড়ি আসবো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখছো। এর আগে পার্ট আছে, পার্ট 1গুলো দেখে নাও, ঠিক আছে? তাহলে আরও ভালো লাগবে। অঙ্ক মধ্যকথা শেখা দরকার, ঠিক আছে? অঙ্ক স্যার করে দিল টুকুরি না, এভাবে হয় না। অঙ্ক নিজেকে শিখতে হবে, সিগন্যাল অঙ্ক প্র্যাকটিস করতে হবে, একই অঙ্ক যতটুকু নিজেকে করতে হবে, ঠিক আছে? তো এরকম যখন আরও স্কুলে যখন পড়াবো তখন দেখলাম এরকম অঙ্ক আমরা অনেক নিজেরাই রিপিট পাবো, করেছি আবার রিপিট পাবো, তখন কিন্তু আমাদের অনেক হেল্পফুল হবে। তো বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে? আর আজকের ভিডিও এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে